নমস্কার, শুভ সন্ধ্যা। আর সন্ধ্যা মানেই অন্য টিভিতে প্রতিদিনের মতন আজও আমরা চলে এসেছি একটা লাইভ অনুষ্ঠান নিয়ে। আমরা জানি যে ভারতের প্রাচীন ইতিহাসের অন্যতম গবেষক, সাহিত্যিক, বাংলা সংস্কৃতি এবং সাহিত্যের গবেষক অধ্যাপিকা সুকুমারী ভট্টাচার্যের গত 12ই জুলাই 100তম জন্মদিনে পদার্পণ করলেন। এই উপলক্ষে আজ অন্য টিভির তরফ থেকে আমরা শতবর্ষের আলোকে সুকুমারী ভট্টাচার্য এই শিরোনামে আলোচনার আয়োজন করেছি। আলোচনায় অংশগ্রহণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক ডক্টর কনিষ্ক চৌধুরী। তো আমরা আর বেশি সময় নেব না, আমরা নিয়ে যাচ্ছি ডক্টর কনিষ্ক চৌধুরীর কাছে। আপনারা সঙ্গে থাকুন, চোখ রাখুন অন্য টিভিতে, যা পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত নয়। নমস্কার। অধ্যাপিকা সুকুমারী ভট্টাচার্য সম্পর্কে আমরা যখনই কথায় ঢুকছি, আমাদের বারবার মাথা ঘুরিয়ে দেখে নিতে হচ্ছে যে পেছনের সময়টাকে। সুকুমারী ভট্টাচার্যের জন্ম 1921-এর 12ই জুলাই। তিনি বলতেন যে জুলিয়াস সিজারের জন্মদিনেই আমার জন্মদিন। 1921 মানে চীনে কমিউনিস্ট পার্টি তৈরি হচ্ছে। 1921 মানে অসহযোগ আন্দোলন। 1921 মানে 1917 নভেম্বর মাসে সেই যে যুগান্তকারী ঘটনাটা ঘটে গিয়েছিল রাশিয়ার বুকে। প্রদীপের তলায় অন্ধকারে থাকা মানুষগুলো তারা উঠে দাঁড়িয়েছিল, তারা বলেছিল আমরাই দেশটাকে চালাবো। জার এবং তাদের লেজুর বাহিনীকে, কেরেনিস্কি সরকারকে ঝাঁটা দিয়ে বিদায় জানিয়ে লেনিন এবং তার শ্রমিক কৃষক বাহিনী তৈরি করলেন নতুন রাষ্ট্র। তার ঢেউ এসে পৌঁছেছে 1921-এ ভারতের বুকেও। আসলে 1920-এর দশক এটা ছিল একটা পাগল করা দশক। সম্ভাবনার, সাহসের, আত্মত্যাগের এবং বিশ্বাসঘাতকতার, ভাতৃঘাতী দাঙ্গার একটা অদ্ভুত সময়, সংঘর্ষ এবং নির্মাণের সময়। সেই সময় ডক্টর সুকুমারী ভট্টাচার্যের জন্ম 1921 সালে। সুকুমারী ভট্টাচার্য কে ছিলেন এ কথা পরে যাব। তার আগে কীভাবে সুকুমারী ভট্টাচার্যে পরিণত হলেন সে গল্পটা, সে ঘটনাটা আমাদের জেনে নেওয়া দরকার। সুকুমারী ভট্টাচার্য একজন ইন্ডোলজিস্ট ছিলেন, একজন ভারত তত্ত্ববিদ ছিলেন, একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন, একজন মানবতাবাদী চিন্তাবিদ ছিলেন, একজন মার্কসিস্ট পণ্ডিত ছিলেন, আরও অনেক কিছু। আমরা যাব সে কথাতে। কিন্তু তার গড়ে ওঠার ইতিহাসটা যদি না জানি, তাহলে কিন্তু আমাদের অনেকগুলোই ফাঁকি পূর্ণ হবে না। সুকুমারী ভট্টাচার্য বাবা হচ্ছেন ষড়শ্রী কুমার দত্ত, মা হচ্ছে শান্তা দত্ত। খ্রিস্টান একটি পরিবার, তার সন্তান। এরা ছিলেন কিন্তু সবাই ওই হিন্দু ধর্ম বলে যে শব্দটা আমরা ব্যবহার করি, সবাই ছিলেন হিন্দু। কিন্তু একটা বিশেষ ঘটনাতে তারা এই হিন্দু ধর্মকে পরিত্যাগ করলেন ঘৃণার সাথে। কি ঘটনাটা?
ষড়শী কুমার দত্ত বাবা বিপিন বিহারী দত্ত, তিনি আবার সম্পর্কে মাইকেল মধুসূদন দত্তের জ্যাঠতুতো দাদার বংশধর। এদেরও গ্রাম সেই সাগরদাঁড়িতে, কপোতাক্ষ নদীর ধারে। ঘটনাটা ঘটেছিল এইভাবেই যে বিপিন বিহারী তিনি ছিলেন আমাদের কলকাতা শহরের একটি কলেজের ছাত্র, তরুণ। সে গরমের ছুটিতে বাড়িতে গেছে, অর্থাৎ সেই সাগরদাঁড়ি গ্রামে গেছে। তার যে বাল্য সঙ্গিনী, তার নাম হচ্ছে নারায়ণী। সেই নারায়ণী ছিলেন বাল বিধবা। তো গরমের ছুটিতে গিয়ে হঠাৎ দেখছেন নারায়ণী একদিন বাড়িতে কাঁদছেন। মাকে জিজ্ঞাসা করলেন, মা, নারায়ণী কাঁদছে কেন? তার উত্তরে মা বললেন, ও তো বিধবা, তো আজকে ওদের নিরম্ব উপবাস, নির্জলা উপবাস, জলও খেতে নেই, এই জন্য কাঁদছে। নারায়ণীর বয়স তখন কত? 13-14। সোজা চলে গেলেন নারায়ণীর মায়ের কাছে এবং সেখানে গিয়ে নারায়ণীর মাকে বললেন যে ওকে জল দিচ্ছ না কেন? নারায়ণীর মা বললেন যে আজকের দিনটা খুব খারাপ, একাদশী, ওদের জল খেতে নেই। সারাদিন কান্না শোনার পর বিকেলে কান্না থেমে গেল। সন্ধ্যাবেলা জানা গেল নারায়ণী মারা গেছে। তীব্র ঘৃণায়, ক্রোধে, ক্ষোভে বিপিন বিহারী পরের দিন ট্রেন ধরে সোজা কলকাতায় চলে এলেন। চার্চে এসে পাদ্রী সাহেবকে বললেন, আমি এক্ষুনি খ্রিশ্চানিটি নেব, এই অসভ্য বর্বর হিন্দু ধর্ম যা মানুষের জীবনকে কোনো মূল্য দেয় না, আমি তা পরিত্যাগ করব। পাদ্রী সাহেব তাকে বললেন যে তুমি একটু তত্ত্ব বুঝে নাও, বলো তত্ত্ব পরে হবে। এইভাবে শুরু হলো বিপিন বিহারীর খ্রিস্টান হওয়া। তারপর তৃতীয় প্রজন্মের খ্রিস্টান হচ্ছেন আমাদের সুকুমারী দত্ত। বাবা ষড়শী কুমার, তিনি স্কটিশ চার্চ স্কুলে পড়াতেন। তার আশ্চর্য একটা স্বাদেশিকতা বোধ ছিল, যার দ্বারা সুকুমারী ভীষণভাবে প্রভাবিত ছিলেন এবং রবীন্দ্রনাথের সাথে তার যথেষ্ট আলাপ ছিল ষড়শী কুমারের। বিভিন্ন জায়গায় তিনি ঘুরতেন, দেশকে কিভাবে বিকশিত করা যায় সেই উদ্দেশ্যে গিরনিতে একটা ফার্ম পর্যন্ত তৈরি করেছিলেন। 4 বছর অবধি সেখানে সুকুমারী ছিলেন, তারপর ফার্মটা উঠে যায়। কিছুদিন তিনি শান্তিনিকেতনে গিয়েছিলেন, কিছুদিন তিনি সন্ন্যাসী হওয়ার জন্য ঘুরে বেরিয়েছিলেন এবং রামকৃষ্ণ মিশনে গিয়ে হাজির হন। সেখানে রামকৃষ্ণ মিশনের এমন কীর্তি কাহিনী দেখলেন, তাতে বিরক্ত হয়ে চলে আসলেন। কি দেখলেন? তিনি দেখলেন যে আশ্রমিকদের যে খাবার দেয়া হয়, এরা খ্রিস্টান বলে তাদের সেই খাবার দেয়া হয় না। অথচ দেখুন, এদের স্লোগান হচ্ছে, জীবের সেবা করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শুধু খাবারে বৈষম্য নয়, পোশাক আশাকে পর্যন্ত বৈষম্য ছিল। তিনি সেখান থেকে বিরক্ত হয়ে চলে আসলেন স্কটিশ চার্চ স্কুলে, কলেজিয়েট স্কুলে। সেখানে শিক্ষকতা গ্রহণ করলেন। কেমিস্ট্রি এবং ফিলোসফি ছিল তার অত্যন্ত প্রিয় বিষয়। তিনি ভেবেছিলেন যে সুকুমারী হয়তো ফিলোসফি পড়বে। সুকুমারীকে বলেনও সে কথা, কিন্তু সুকুমারী বলেন যে বাবা, আমি প্রাচীন ভারতকে জানতে চাইছি, তার জন্য সংস্কৃত আমাকে পড়তে হবে। সংস্কৃত পড়লেন। সুকুমারী ভট্টাচার্যের গিরনির পরে শৈশবটা কেটেছিল মেদিনীপুরে। তারপর সেখান থেকে উনি চলে আসেন কলকাতাতে, একটা ভাড়া বাড়িতে থাকেন। সেখানে ভর্তি হয়েছিলেন ক্রাইস্ট চার্চ স্কুলে। ক্রাইস্ট চার্চ স্কুল ত্যাগ করে ক্লাস 6-এ ভর্তি হলেন সেন্ট মার্গারেট স্কুলে। সেখান থেকে স্কুলের গণ্ডি পেরিয়ে
এবার ভর্তি হলেন ভিক্টোরিয়া কলেজ। ভিক্টোরিয়া কলেজে তিনি পেলেন তার সবচেয়ে প্রিয় বিষয়, সেই সংস্কৃত। ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন বিএ পরীক্ষায়। সেই সময় ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে একটা স্কলারশিপ দেওয়া হতো, ঈশান স্কলারশিপ। সুকুমারী ভট্টাচার্যকে দেওয়া হয়নি। তা কেন? তার পিছনে বোধহয় দুটো কারণ ছিল। একটা, তিনি হিন্দু নন, অহিন্দু। দুই, নারী। হয়তো এটা একটা কারণ ছিল। খেয়াল করে দেখুন, ওই কাদম্বিনী সিরিয়াল আপনারা দেখছেন তো টিভিতে, তার সাথে মিলিয়ে নেবেন যে 19 শতকের পর 30-এর দশকেও এসে এখানকার মেয়েদের অবস্থা খুব একটা পাল্টায়নি, এখনও পাল্টায়নি। একইভাবে পুরুষতন্ত্র দ্বারা তা দমিত। ফলে বারংবার দুঃখের পাহাড়ের সামনে কিন্তু সুকুমারী ভট্টাচার্যকে পড়তে হয়েছিল। সম্মানের সাথে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে সংস্কৃতে অনার্স নিয়ে ভিক্টোরিয়া কলেজ থেকে তিনি পাশ করলেন। ভর্তি হলেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে, সংস্কৃতে এমএ পড়বেন। কিন্তু না, মানুষের স্বপ্ন আর বাস্তবে ঘটা এর মধ্যে বোধহয় অনেক ফারাক থাকে, আর সেই ফারাকটাই দেখা গেল সুকুমারী ভট্টাচার্যের ঘটনায়। দুঃখ যেন ঝাঁপিয়ে পড়ল। প্রিয় বিষয় সংস্কৃতে এমএ পাস, এই আশা তাকে ছাড়তে হলো। কেন? কারণ তিনি যখন সংস্কৃতের ক্লাস করতে যেতেন, সেই সময় পণ্ডিত মশাইরা, সেই ব্রাহ্মণ্যতান্ত্রিক পণ্ডিতরা, তারা তাকে একেবারে পছন্দ করতো না, বিদ্রূপ করত, ব্যঙ্গ করত। একবার প্রায় সেমিনার থেকে ঘুরিয়ে প্রায় চলে যেতে বলেছিল, কারণ সুকুমারী ভট্টাচার্য বিদ্রূপের মুখোমুখি হয়েছিলেন যে একটা খ্রিস্টান মেয়ে, সে সংস্কৃতে ডিবেটে অংশগ্রহণ করবে। সংস্কৃত তাকে ছাড়তে হলো। তিনি ভর্তি হলেন ইংরেজিতে এমএ ক্যালকাটা ইউনিভার্সিটিতে। প্রাইভেট টিউটর হিসেবে উনি যার সাহায্য পেলেন তার নাম হচ্ছে প্রফেসর অমল ভট্টাচার্য। প্রেসিডেন্সি কলেজে পড়াতেন। একটু সময়টার কথা বলে নিই। 39 সালে উনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন। 39 থেকে 42 এই সময়টা ছিল গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করার সময়। 44 সালে উনি পোস্ট গ্র্যাজুয়েশন করেন এবং 45 সালে, পরের বছরই, উনি লেডি ব্রাবোর্নে চাকরি পান। এই যে ইংরেজিতে এমএ পাস করবার সময়, এমএ পড়বার সময় অমল ভট্টাচার্যের সাথে তার যে আলাপ হয়, এটা জীবনে তার ছিল একটা বিরাট উত্তরণের পর্ব। তিনি বলশেবিক বিপ্লবের কথা শুনতেন বাবা মার আলোচনার মধ্যে দিয়ে, কিন্তু এবার তার কাছে সরাসরি এলো মার্কসের লেখা, লেনিনের লেখা। ভবানী সেন সেই সময়ে 40-এর দশকের কমিউনিস্ট পার্টির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। সে ভবানী সেনের, ভবানী শঙ্কর সেন পুরো নাম, তার ব্যক্তিগত লাইব্রেরি ব্যবহারের অনুমতি পেয়েছিলেন সুকুমারী ভট্টাচার্য। আর সুকুমারী ভট্টাচার্য ছিলেন সেই একজন মানুষ যিনি গ্রাস করতেন, রাক্ষস যেসব গ্রাস করে নেয়। বই পড়তেন, বই পড়ে জগৎটাকে জানা বোঝার চেষ্টা করতেন। চারপাশের যে অন্ধকার দেয়ালগুলো, সেই দেয়ালগুলোকে চূর্ণ করতে চাইতেন। ইংরেজিতে এমএ পাশ করে লেডি ব্রেবোর্ন কলেজে অধ্যাপনার চাকরি পেলেন, কিন্তু স্বপ্ন তার কাছে স্থির, সংস্কৃত পড়তে হবে। ইতিমধ্যে অমল ভট্টাচার্যের সাথে যোগাযোগের ফলে তার চিন্তার মতাদর্শের পরিবর্তন হলো। একদা সুকুমারী দত্ত, যা খ্রিশ্চানিটিতে যিনি বিশ্বাস করেন, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন, ধর্মীয় নিয়মকানুন অল্প হলেও মেনে চলেন, তার এবার পরিবর্তন ঘটল। তিনি বুঝলেন যে অমল ভট্টাচার্যের সাথে মিলতে গেলে চিন্তায়, ভাবনায়, আদর্শে, বোধে, অনুভূতিতে মিলতে হবে। তাই একটা সময় তিনি বস্তুবাদীতে পরিণত হলেন, মার্ক্সীয় দর্শনকে গ্রহণ করলেন। সুকুমারী দত্ত সুকুমারী ভট্টাচার্য পরিণত হলেন 1948 সালে। পরের বছর এলো মুনিয়া, একমাত্র মেয়ে।
মুনিয়া মানে তনিকা সরকার, প্রফেসর তনিকা সরকার, পৃথিবী জোড়ায় তার নাম। কিন্তু সংস্কৃতের প্রতি ভালোবাসা তার কিন্তু রয়ে গেছে। তার প্রথম ভালোবাসা, উনি বলছেন যে আমার প্রথম ভালোবাসা, ফার্স্ট লাভ, সেটা হচ্ছে সংস্কৃত। তাই ইংরেজিতে MA যখন 44 সালে করছেন, তার 10 বছর বাদে 1954 সালে উনি সংস্কৃতে MA করলেন। তার ঠিক 3 বছর বাদে বুদ্ধদেব বসু তাকে কম্পারেটিভ লিটারেচার, তুলনামূলক সাহিত্য বিভাগে যাদবপুর ইউনিভার্সিটির সেখানে অধ্যাপনা করবার জন্য আহ্বান জানান এবং সুকুমারী ভট্টাচার্য যোগদান করেন। তারপরের বছর উনি সংস্কৃত বিভাগে যোগ দেন যাদবপুর ইউনিভার্সিটি, এবং সেখান থেকেই টানা 1986 সাল অবধি কাজ করেন। এর মাঝখানে কিন্তু অনেক উত্থান পতন হয়েছে। এর মাঝখানে উনি যাদবপুর ইউনিভার্সিটি থেকেই ডক্টরেট পেয়েছেন। তার অধ্যাপনার জীবন, তার অধ্যয়নের জীবন ব্যাপ্তি লাভ করেছে। নিজের চিন্তাভাবনা এবং গোটা সমাজের চিন্তাভাবনার বিকাশের জন্যে তার যে প্রবল পরিশ্রম তার লেখার মধ্যে সবসময় প্রতিফলিত হতে দেখা গেছে। তাই একটার পর একটা বই বেরোতে শুরু করেছে। সম্ভবত তার শ্রেষ্ঠ রচনা, অনেকেই বলেন যে ইন্ডিয়ান থিওগনি, সেটা প্রকাশিত হয়েছিল 1970 সালে। এখন এখানে একটা কথা বলা দরকার, একটু থামতে হবে, আমাদের থামতে হবে এই জন্যে যে এত দুঃখের সাথে তো লড়াই করে করে এসেছেন অবিরাম। কীরকম দুঃখ জানেন? একটা দুঃখের কথা বলি, যে আমাদের এক বন্ধু তীর্থঙ্করকে উনি সুকুমারী ভট্টাচার্য বলেছিলেন যে জানো তীর্থঙ্কর, আমি যখন বেদ পাঠ করি আমি গোবরের গন্ধ পাই নাকে। কেন? এই জন্যে যে উনি বেদ পাঠ করেছিলেন শ্যাম শাস্ত্রীর কাছে বেনারসের। তো শ্যাম শাস্ত্রী একজন প্রাক্তন খ্রিস্টানকে বেদ অধ্যয়ন করাচ্ছে। এখন 50-এর দশকে তো উনি ভট্টাচার্য হয়ে গেছেন, কিন্তু ওনার অতীত যেহেতু খ্রিস্টান ছিল। আর দ্বিতীয় হচ্ছে নারীকে পড়াচ্ছে বেদ পাঠ। তাই ওই শ্যামশাস্ত্রী কী করতেন, বাঁ দিকে একটা কলা পাতায় খানিকটা গোবর রাখতেন, ডান হাতে গ্রন্থের পাতা উল্টাচ্ছেন, পড়ছেন, ব্যাখ্যা করছেন, আলোচনা করছেন। বাঁ হাতের আঙুলটা কিন্তু গোবরে ডোবানো রয়েছে নিজেকে পবিত্র করবার জন্যে, শুদ্ধ করার জন্য। ফলে সুকুমারী ভট্টাচার্য যখনই বেদের পাতা উল্টাতেন, সারা জীবন তার নাকে ওই গোবরের গন্ধটা লেগে থাকত। তো এরকম যন্ত্রণা ভোগ তাকে করতে হয়েছে। এতৎসত্ত্বেও তিনি থামেননি। সেই দুঃখগুলোকে অতিক্রম করে করে, পাহাড়গুলোকে ঠেলে ঠেলে, বোকা বুড়োর মতো যে পাহাড় সরিয়েছিল সেই রকম পাহাড় ঠেলে ঠেলে অবশেষে পৌঁছলেন যে জায়গায় আবার হঠাৎ দুঃখগুলো ঝাঁপিয়ে পড়ল। কেন? কারণ মাত্র 51 বছর বয়সে তার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু, তার নাম অমল ভট্টাচার্য, তাকে হারালেন। অধ্যাপক অমল ভট্টাচার্য ক্যান্সার রোগে মারা গেলেন 1970-এ, মাত্র 51 বছর বয়স। একটা কথা এখানে না বলে পারছি না এই জন্যে যে বার্সেলোনাতে একবার সুকুমারী ভট্টাচার্য একটা বিদ্বজ্জনদের কনফারেন্সে পার্টিসিপেট করতে গিয়েছিলেন। সেখানে এক গ্রিক ঐতিহাসিক তিনি সুকুমারী ভট্টাচার্যকে বলেছিলেন, তুমি কলকাতা শহর থেকে আসছো? আচ্ছা জানো, ওখানে প্রেসিডেন্সি কলেজে একজন অধ্যাপক আছেন, তার নাম অমল ভট্টাচার্য। সুকুমারী ভট্টাচার্য চুপ করে শুনছেন। সে গ্রিক অধ্যাপক সুকুমারী ভট্টাচার্যকে বললেন যে কোনো গ্রিক ঐতিহাসিকদের থেকে যিনি গ্রিক ইতিহাস বেশি ভালো জানেন তার নাম হচ্ছে অমল ভট্টাচার্য। এই ছিলেন অমল ভট্টাচার্য। অমল ভট্টাচার্যের ভাই জ্যোতি ভট্টাচার্য, যিনি প্রথম যুক্তফ্রন্ট সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি আবার সুকুমারী ভট্টাচার্যকে অন্যভাবে দেখতেন। কি দেখতেন, কি বলতেন যে বৌদি, তুমি দাদার স্ত্রী বলে আমাদের কাছে প্রিয়, কিন্তু তার থেকেও বেশি প্রিয়
তুমি ষোড়শীবাবুর মেয়ে হিসেবে ষোড়শী কুমারকে এত ভালোবাসতেন তার ছাত্ররা, তার অভিনব শিক্ষা পদ্ধতি, তার ছাত্রদের প্রতি স্নেহ, তার কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ইত্যাদি। ফলে বহু প্রজন্মই কিন্তু ষোড়শী কুমারকে ভোলেনি, ছাত্রদের হৃদয়ে থেকে গেছেন। বাদল সরকারের একটা গল্প বলি ছোটোবেলায়, মানে না বলে পারছি না, হঠাৎ করে মনে পড়লো যে বাদল সরকারের দিদি হচ্ছেন আবার সুকুমারী ভট্টাচার্যের বান্ধবী। তো বাদল সরকার ক্লাস 10-এর পরীক্ষা দেবে, কিভাবে রচনা লিখতে হয় তিনি জানেন না। তিনি দিদিকে বললেন, কীভাবে কী লিখতে হবে বলতো? বললো, শোন, তুই একটা কাজ কর, তুই সুকুমারীর কাছে যা। সুকুমারী কাছে গেছে, বলছে, দিদি আমার একটু রচনা লেখা শিখিয়ে দাও। তখন সুকুমারী ভট্টাচার্য বলছেন যে, শোন, যখন কোনো বিষয়ে রচনা লিখবি প্রথমে এমন একটা জায়গা থেকে শুরু করবি যার সাথে মূল লেখাটার আপাত কোনো যোগাযোগ নেই। তারপর লেখা শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পর লেখাটা তুই কদিন ফেলে রাখবি, আবার 15 দিন 20 দিন বা 1 মাস বাদে আবার পড়বি, নিজেই টের পাবি নিজের ভুলগুলো। এই ঘটনার প্রায় 26 বছর বাদে তপোধীর ভট্টাচার্য, আপনারা নামটা জানেন, তিনি অসম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, এখন রিটায়ার করেছেন। সেই তপোধীর ভট্টাচার্য হচ্ছেন সুকুমারী ভট্টাচার্যের পিএইচডি ছাত্র। তপোধীর ভট্টাচার্যকে একটা চিঠিতে লিখছেন এক কথা। তপোধীর ভট্টাচার্যের যিনি স্ত্রী, তার নাম স্বপ্না ভট্টাচার্য, তাকেও বলছেন যে তুমি লিখে ফেলে রাখো লেখাটা, তারপর বেশ কিছুদিন বাদে সেই লেখাটা পড়ো, তুমি নিজেই তোমার নিজের লেখার মূল্যায়ন করতে পারবে, ভুল ত্রুটি করতে পারবে। এইভাবে সঠিক একটা নির্মাণ গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে, বা নির্মাণটা হবেই। পুরনো কথায় চলে আসি, অমল ভট্টাচার্য চলে গেলেন, সুকুমারী ভট্টাচার্য কি থামলেন? না, থামেননি, তিনি আরও এগোলেন। আসলে এই যে এগোনোর পিছনে তার অদম্য যে উৎসাহটা ছিল, সেটা হলো এই দেশটাকে জানা বোঝা। কারণ তখন তার কাছে কে রয়েছেন? তার কাছে রয়েছে মুনিয়া, তনিকা সরকার, রয়েছে বই এবং অজস্র না জানা জগৎ। এই কাজে তিনি নিজেকে ডুবিয়ে দিলেন। আমরা 80-র দশকে এসে দেখব যে 1981-তে উনি প্রফেসরশিপ পাচ্ছেন। খেয়াল করে দেখুন, মানে জীবনে রিটায়ারমেন্টের এজ 1981, মানে যে বছর রিটায়ার করবেন, তারপর এক্সটেনশনে ছিলেন 5 বছর, সেই সময় প্রফেসরশিপ পাচ্ছেন। আসলে তিনি কোনোদিন পরোয়া করেননি এবং কখনোই এই শাসকের অনুগ্রহকে, শাসকের কৃপা দৃষ্টিকে উনি প্রশ্রয় দেননি। সাদাকে সাদা বলেছেন, কালোকে কালো বলেছেন, ফলে অপ্রিয় হয়েছেন অনেকে। দীপক ভট্টাচার্যের একটা লেখা পড়ছিলাম, সে দীপক ভট্টাচার্য বলছেন যে হিন্দু রাইটিস্টরা কীভাবে তাকে তার বাড়ির সামনে, শেষ জীবনে আসলে উনি ওই NSC বোস রোডে ছিলেন, সুশোভন সরকারের বাড়িতে 3 তলার কোণার ঘরটাতে, গালিগালাজ যাকে বলে সে গালিগালাজ করত এবং এমন শব্দ ব্যবহার করত যা ভাবা যায় না, যা ভদ্রজনোচিত তো নয় বটেই। মিথ্যা অভিযোগ আনা হতো বারংবার তার বিরুদ্ধে। আসলে তাকে ভয় পেত। দেখুন, যারাই এই স্রোতের বিপরীতে হাঁটার চেষ্টা করেছে তাদেরই কিন্তু এই বাধার মুখোমুখি হতে হয়েছে। কালবুর্গিকে মরতে হয়নি গুলি খেয়ে, নরেন্দ্র দাভালকার, গৌরী লঙ্কেশ, রাজীব হায়দার, অভিজিৎ, কতজনের নাম বলবেন? আরজ আলী মাতুব্বরকে কি সইতে হয়নি যন্ত্রণা, কষ্ট? ইরফান আলীকে, আসগর আলী ইঞ্জিনিয়ারকে, ইরফান হাবিবকে, কতজনের নাম বলবো? কারণ ধর্ম বারংবার চেষ্টা করেছে, ধর্মের মাতব্বররা, দেশের শাসকরা
সবসময় চেষ্টা করেছে মানুষের চোখকে মাথা নত করতে, মানুষের চোখকে নত করাতে, মানুষকে মাথা নত করাতে, শাসকের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য করার চেষ্টা করেছে। আর যারা যারা চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করেছেন তাদেরই কিন্তু অসীম লাঞ্ছনা ভোগ করতে হয়েছে। আরও অজস্র মানুষের উদাহরণ দেওয়া যায়, উদাহরণ দেব না। 86 সালে রিটায়ার করলেন, অবসর নিলেন, কিন্তু বই লেখা থামলো না। আমি 3টে বইয়ের কথা বলবো, যে 3টি বই অপেক্ষাকৃত কম আলোচিত। একটি হচ্ছে এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত বুদ্ধিস্ট হাইব্রিড সংস্কৃত লিটারেচার, প্রগ্রেস পাবলিশার্স থেকে প্রকাশিত মিথস, আর আরেকটি হলো ইন দোজ ডেজ ক্যাম্প থেকে প্রকাশিত। আমাদের সে আলোচনা করার সুযোগ নেই, নইলে হয়তো আলোচনা করা যেতে পারত যে কি অসামান্য অবদান ভারত তত্ত্বে। আমরা এবারে আর একটু থামব, থেমে সরাসরি যাব হ্যাঁ হ্যাঁ কত 40 মিনিট আছে? হ্যাঁ, ফাইন। আমরা যাব ওনার অবদানগুলোতে। কেন সুকুমারী ভট্টাচার্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কি প্রয়োজন এই মুহূর্তে, তিনি কোন আয়ুধগুলো আমাদের দিয়ে গেছেন। কারণ আজকে আমরা যে সময়ে দাঁড়িয়ে রয়েছি এটা একটা অত্যন্ত বিপজ্জনক সময়। এই জন্যই বিপজ্জনক সময় যে সময় ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগাভাগি করা হচ্ছে, এক ধর্মের বিরুদ্ধে আর এক ধর্মের মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে এবং বিচার বিবেচনাহীন যুক্তি এবং তথ্যকে হাজির করা হচ্ছে। একটা ভয়ঙ্কর বিপন্নতার মধ্যে রয়েছে, আমরা একটা সংকটের মধ্যে রয়েছি। সেই সময় সুকুমারী ভট্টাচার্য আমাদের কাছে ভীষণ জরুরি দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। এই জন্যেই, কারণ তারা কতগুলো অস্ত্র দিয়ে গেছেন, তারা কতগুলো মিথ ভেঙেছেন, তারা কতগুলো পুরনো ভাবনাকে চ্যালেঞ্জ করেছেন। সুকুমারী ভট্টাচার্য সম্পর্কে বলা হয় সুকুমারী ভট্টাচার্য দ্য ডিমিস্টিফায়ার। এতদিন পর্যন্ত জেনে আসা প্রাচীন ভারত সংক্রান্ত যে ভুল ভাবনাগুলো সুকুমারী ভট্টাচার্যের লেখার মধ্যে দিয়ে কিন্তু সেগুলো চ্যালেঞ্জের মুখে পড়ল। সুকুমারী ভট্টাচার্যের লেখা মানুষকে সত্যের মুখোমুখি দাঁড় করালো। তাই একটু আমাদের 2-4টে তত্ত্ব কথা হয়তো আলোচনা করতে হবে। 1978 সালে এডওয়ার্ড সঈদ তিনি ওরিয়েন্টালিজম নামে একটা বই লিখেছিলেন। এই ওরিয়েন্টালিজমের মুদ্রা কথা হলো যে এই প্রাচ্য দেশীয় যে দেশগুলো, সেই দেশগুলোর ওপর ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলোর, শুধু ইউরোপীয় নয়, পশ্চিমী যে সাম্রাজ্যবাদী দেশগুলোর, তাদের শোষণ নিপীড়ন চাপিয়ে দেওয়ার প্রক্রিয়া। এর একটা ছোট ইতিহাস রয়েছে। ইতিহাসটা হলো যখন ভারতবর্ষ এবং প্রাচ্য দেশগুলোর সাথে ইউরোপের যোগাযোগ হতে শুরু করেছিল, ইউরোপ বিস্ময়ের সাথে লক্ষ্য করেছিল যে এটা আমাদের একটা আলাদা জগৎ, এটা একটা অপর আলাদা আদার, যার সাথে আমরা পরিচিত নই। আমাদের এই যে সভ্যতা, সেই সভ্যতা এই ভারতীয় সভ্যতা বা এই প্রাচ্য দেশীয় সভ্যতার সাথে সম্পূর্ণ ভিন্ন, পৃথক। এইটা তারা একটা গভীর আগ্রহের সাথে জানার চেষ্টা করলো। দুটো তাগিদ কাজ করেছিল। একটি হলো ঔপনিবেশিক শাসক ও শোষকের তাগিদের জায়গা থেকে, আরেকটি হলো ব্যক্তিগতভাবে বিভিন্ন ইংরেজ প্রশাসকরা, ইউরোপীয় প্রশাসকরা, তারা এই প্রাচ্য দেশগুলো সম্পর্কে জানতে চেষ্টা করেছিলেন। কারণ তারা এই দেশটাকে দেখে বিস্মিত হয়েছিলেন যে কিছুই জানি না, কিছুই বোঝা যাচ্ছে না এখানে। কেন কিছুই বোঝা যাচ্ছে না? এই বলছে যে বসুধৈব কুটুম্বকম অয়ং নিজ পরবেতি গণনা লঘুচেতসাম উদারচরিতানন্ত বসুধৈব কুটুম্বকম। বসুধার সকলেই আমার কুটুম্ব, আত্মীয়। আবার ঠিক একই সাথে এখানে একটা জাত বর্ণভেদের পিরামিড রয়েছে, যেখানে সর্বোচ্চ পিরামিডের একদম মাথায়, অ্যাট দ্য অ্যাপেক্স অফ দ্য সিস্টেম,
সেই সিস্টেমের মাথায় রয়েছে যে ব্রাহ্মণরা, সেই ব্রাহ্মণরা একে অপরের সাথে বিয়ে দেয় না। এ বলে রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ, ওদের সাথে বিয়ে দেবো না। নমশূদ্র ব্রাহ্মণ, ওরা পাশ্চাত্য বৈদিক, চা খায় না, খাবার খায় না, বৈবাহিক সম্পর্কের কোনো প্রশ্নই নেই। অর্থাৎ হায়ারার্কি, একটা ক্রমোচ্চ স্তরবিন্যস্ত ব্যবস্থা, যার মধ্যে আরও স্তর আরও স্তর, একটা পিরামিডের মধ্যে অজস্র পিরামিড, নানা স্তরে পিরামিড। এইরকম একটা সমাজ দেখে এই ইউরোপীয় চিন্তাবিদরা হাঁ হয়ে গেলেন এবং একই সাথে এখানকার সাহিত্য তারা অধ্যয়ন করতে শুরু করলেন। ফলে একটার পর একটা প্রাচ্যদেশীয় সাহিত্যের তারা আবিষ্কার কেবল নয়, সেগুলোকে অনুবাদও করা শুরু করলেন। আপনার উইলসন থেকে শুরু করে, কোলব্রুক থেকে শুরু করে, জোন্স থেকে শুরু করে আরও অনেকের নামই এখানে আমরা করতে পারি। তারা ভারতবর্ষকে জানার চেষ্টা করলো। আচ্ছা, এই যে জানলেন বা জানার চেষ্টা করলেন, তার সাথে একটা ব্যক্তিগত তো আগ্রহ ছিলই, আর একটা কিন্তু সাম্রাজ্যবাদী লক্ষ্য ছিল। প্রশাসকের জায়গা থেকে, অর্থাৎ ক্ষমতার পরিপ্রেক্ষিতে জ্ঞান নির্মিত হতে শুরু করলো। আচ্ছা, এই তাগিদটার সাথে সাথে আরেকটা ইউরোপীয় তাগিদ কিন্তু কাজ করেছিল। সেটা কি আপনারা খেয়াল করে দেখুন যে অষ্টাদশ শতাব্দী এবং ঊনবিংশ শতাব্দী শিল্প বিপ্লবের ফলে ইউরোপের গোটা সমাজ কাঠামোটাই পাল্টে গেছে, পাল্টে যাচ্ছে। ফলে পুরনো সমাজের যে মানুষজন, তারা এই সমাজের এই পরিবর্তিত, এই পাল্টে যাওয়া সমাজের সাথে কিন্তু সামঞ্জস্য সাধন করতে পারছেন না। ফলে তারা কি করছেন? তারা খুঁজছেন বিকল্প কোনো সমাজ ব্যবস্থা, যেটা তারা পাচ্ছেন এই প্রাচ্যদেশীয় সমাজের মধ্যে। এবং তারা একটা কথা বলতে শুরু করলেন যে আরাবিয়ান ট্রেডারদের সাথে যোগাযোগের মধ্যে দিয়ে আমাদের ইউরোপে যে রেনেসাস হয়েছিল একটা সময়, ঠিক একইভাবে এই প্রাচ্যদেশীয়, বিশেষ করে ভারতের সাথে সংযোগের ফলে আমরা দ্বিতীয় আর একটা রেনেসাস বা নবজাগরণের মুখোমুখি হব, আমরা দিশা খুঁজে পাবো। সেটাকে ওনারা বললেন ওরিয়েন্টাল রেনেসাস বা প্রাচ্যদেশীয় রেনেসাস। তাহলে আমরা একটা ইউরোপীয় প্রেক্ষাপট দেখলাম আর একটা ভারতীয় প্রেক্ষাপট দেখলাম, যার ফলে এ দেশীয় ভাষা, সাহিত্য, দর্শন, বিজ্ঞান ইত্যাদি চর্চা শুরু হলো। এই চর্চার সুফল তো হলোই, কারণ বহু বই যেগুলো আমরা জানতাম না, আপনারা শুনলে আশ্চর্য হবেন। এই যে কৌটিল্যের অর্থশাস্ত্র আপনারা তো পড়েন বা বলেন বা আলোচনা করেন, কৌটিল্য বা চাণক্যর, এই বইটা সম্পর্কে ভারতবাসী কবে জানতে পেরেছি জানেন? 1905 সালে। তার আগে এই বইটার অস্তিত্ব সম্পর্কে ভারতবাসী জানতই না। মহেঞ্জোদড়ো হারাপ্পা সভ্যতা, এই উৎখননটা কিন্তু ইউরোপীয়রাই করেছিল। এগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ কলোনিয়াল বা ঔপনিবেশিক পরিবেশে গড়ে উঠল নতুন জ্ঞানের আধার, এবং সেই জ্ঞানের ভিত্তিতে কিন্তু এদেশীয় যে উচ্চবর্ণের শিক্ষিত শহুরে মধ্যবিত্ত শ্রেণী কোনো সেকুলার জায়গায় পৌঁছলো না। তারা শিখলো প্রাচীন ভারতের যা কিছু সবই ভালো, আমরা সেই আর্যদের বংশধর, মাথা ঘোরাও পিছনের দিকে। ঊনবিংশ শতাব্দীর শুরুতে হিন্দু নামক একটা ধর্মের আবির্ভাব ঘটেছিল। তার আগে হিন্দু ধর্ম বলে কিন্তু কিছু ছিল না, জানেন তো। কারণ হিন্দু শব্দটা সংস্কৃত সাহিত্যে প্রথম আসে 14শ শতাব্দীতে। বিজয়নগরের রাজা হুক্কারাও প্রথম এই সংস্কৃত সাহিত্যে হিন্দু শব্দটা ব্যবহার করেন। তার আগে সংস্কৃত সাহিত্যে হিন্দু শব্দটা ছিলই না। আর হিন্দু ধর্ম অর্থাৎ হিন্দুইজম, এটার প্রথম ব্যবহার হয় 1816-তে রামমোহন রায় করেন। তার আগে কেউ পরিচয় দিত না হিন্দু ধর্ম বলে। তো ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে এই হিন্দু ধর্মের নির্মাণ হলো, যেটা পেকে উঠল হিন্দু উত্থানবাদের মধ্য দিয়ে। এবং সেই উত্থানবাদের কারিগর কারা হলেন? ভূদেব, রাজনারায়ণ বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিবেকানন্দ প্রমুখেরা। তারা বললেন অতীতের দিকে তাকাও,
অতীতের যা কিছু সব শ্রেষ্ঠ। এবং শুধু তাই নয়, এরা প্রত্যেকেই সমর্থন করলেন বর্ণ জাতিভেদ ব্যবস্থাকে। বিশেষ করে রাজনারায়ণ বসু, তিনি এক বৃদ্ধ হিন্দুর আশা নামে একটা পুস্তিকা লিখেছিলেন, তাতে জাতিভেদকে সমর্থন করলেন। রাজনারায়ণ বসু, খেয়াল করবেন, ব্রাহ্মণ নয়, সে জাতভেদ বর্ণভেদ ব্যবস্থাকে প্রশংসা করছেন এবং সমর্থন করছেন। এবং দেখুন ইতিহাস কি নির্মম, রাজনারায়ণ বসুকে এর জন্য শাস্তি পেতে হয়েছিল। কী শাস্তি পেতে হলো? শাস্তি পেতে হলো এইটাই, রবীন্দ্রনাথের তখন পৈতে হচ্ছে জোড়াসাঁকোর বাড়িতে, ঠাকুর বাড়িতে। দেবেন্দ্রনাথ ব্রাহ্ম হওয়া সত্ত্বেও রবীন্দ্রনাথের কিন্তু পৈতে দিচ্ছেন। তো সেই পৈতের দিন রাজনারায়ণ বসু তিনি সোজা দোতলায় গিয়ে হাজির হলেন। তাকে বাড়ির লোকজন দোতলা থেকে নেমে যেতে বলল, কারণ ব্রাহ্মণ ছাড়া ওখানে কেউ থাকতে পারে না। শুধু তাই নয়, দোতলা নয়, বাউন্ডারির বাইরে পর্যন্ত তাকে চলে যেতে হলো। আচ্ছা, রাজনারায়ণ বসু যখন এইভাবে অপমানিত হচ্ছেন, তখন কিন্তু তিনি আদি ব্রাহ্ম সমাজের সভাপতি। এইটা খেয়াল রাখতে হবে। বর্ণভেদ ব্যবস্থাকে সমর্থন করলে পানিশমেন্ট পেতে হবে, শাস্তি পেতে হবে। এতগুলো কথা বলা হলো এই জন্যেই যে ঊনবিংশ শতাব্দীর এই হিন্দু ধর্মের নির্মাণ এবং তার উত্থান একটা অদ্ভুত অতীতের নির্মাণ করেছিল। সেই নির্মাণটাকেই চ্যালেঞ্জ করলেন সুকুমারী ভট্টাচার্য, ভিন্ন বয়ান দিলেন। তিনি দেখালেন যে এই বেদ নিয়ে তোমরা যে গালগপ্পগুলো করো, যদিও সুকুমারী ভট্টাচার্যের আগেই এই কাজটা অক্ষয় দত্ত, হরপ্রসাদ শাস্ত্রী, শিবনাথ শাস্ত্রী কিছু কিছু পরিমাণে করে গিয়েছিলেন, এবং অবশ্যই বিদ্যাসাগর। সুকুমারী ভট্টাচার্য সেটা আরও সুবিন্যস্তভাবে করলেন। বেদিক লিটারেচার দুটো খণ্ডে তিনি একটা বৈদিক সাহিত্যগুলোর বিবরণ দিলেন। পরবর্তীকালে ওই পশ্চিমবঙ্গ পুস্তক পর্ষদের থেকে প্রকাশিত হয়েছিল ইতিহাসের আলোয় বৈদিক সাহিত্য। সেখানে কি দেখা গেল যে বেদ বলতে আমরা যেটাকে জানি, সেই বেদ কিন্তু তিনটে বেদ ছিল, বেদত্রয়ী। প্রথমটি হচ্ছে ঋক, সাম, যজুর্বেদ। অথর্ববেদকে কিন্তু বেদ হিসেবে সম্মান পেত না। এই অথর্ববেদ 800 BC-তে এসে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 800 বছর আগে সেই বেদ সাহিত্যের অন্তর্ভুক্ত ছিল। তার আগে অথর্ববেদের অনুসারীদের সাথে বাকি যে বেদত্রয়ীর অনুসরণকারীদের প্রচণ্ড সংঘাত ছিল। এবং শুধু তাই নয়, যজুর্বেদে বলা হতো যে অথর্ববেদকে যারা অনুসরণ করবে তারা শাস্তি পাবে। অথর্ববেদ সম্পর্কে কুমন্তব্য করা হতো, এবং অথর্ববেদের যে কন্টেন্ট, যে মুখ্য বিষয়, তার সাথে অন্য তিনটি বেদের কিন্তু খুব একটা সামঞ্জস্য নেই। কেন বলুন তো? ঋক, সাম, যজু। আচ্ছা, তার আগে আর দু একটা কথা একটু বলে নিই। যে বেদ মানে আমরা বলি, অনেকেই দেখেছি যে এই ট্রেনে বাসে যেতে অনেকে ফটাফট বলে দেন যে বেদ পড়েছি। আরে বেদ খায় না, মাথায় দেয় না, পেতে শোয়, তাই ভালো করে আমরা বুঝি না। বেদ পড়েছি বলে দিই, বেদ পড়েছি মানে কি সেটা। বেদ বলতে আমরা বুঝবো যে এর দুটো ভাগ রয়েছে, একটা হলো কর্মকাণ্ড, আর একটি হচ্ছে জ্ঞানকাণ্ড। প্রত্যেকটা বেদে 4টি অংশ প্রধান। এই প্রধান 4টি অংশ কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। প্রত্যেকটা বেদের সংহিতা এবং ব্রাহ্মণ এই অংশগুলোকে বলা হয় কর্মকাণ্ড। আরণ্যক আর উপনিষদ হলো জ্ঞানকাণ্ড। এই যে কেন এগুলোর আবির্ভাব ঘটলো, এটা খুব ইন্টারেস্টিং। এর সাথে রাজনীতি, উৎপাদন ব্যবস্থা যুক্ত রয়েছে। রাজার কেন প্রয়োজন পড়ল, এটা মনে করার কোনো কারণ নেই যে রাজনীতি এবং অর্থনীতির সাথে সঙ্গতিহীনভাবে এই সাহিত্যগুলোর বিকাশ ঘটেছে। এবং সেটা সুকুমারী ভট্টাচার্য দেখালেন। কারণ সুকুমারী ভট্টাচার্যের যে পদ্ধতি ছিল সেটা হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদী পথ, ঐতিহাসিক বস্তুবাদী পদ্ধতি। আমরা যাব
পরবর্তীকালে সে আলোচনায় যে তিনি কিভাবে ঐতিহাসিক বস্তুবাদকে প্রয়োগ করছেন। তো এখন অথর্ববেদ নিয়ে উনি একটা বিশেষভাবে আলোচনা করলেন। তিনি কি দেখালেন যে এই অথর্ববেদের মধ্যে কি রয়েছে, অথর্ববেদের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যা অন্য 3টি বেদের মধ্যে নেই। 1, নারীর আপাত স্বাধীনতার কথা। 2, কৃষিকাজের কথা। 3, ইন্দ্রজালের কথা, ম্যাজিক। এই 3টি কিন্তু পূর্ববর্তী 3 বেদের সাথে সঙ্গতি সম্পন্ন নয়। এর কারণ কি? কারণ ঋক, সাম এবং যজুর বেদের মূল রচনাকাররা তারা ছিলেন প্যাস্টোরাল সোসাইটির যাযাবর পশুপালক সমাজের সাহিত্য, আর অথর্ববেদ ছিল হচ্ছে কৃষি সমাজের সাহিত্য। অর্থাৎ কৃষিকাজ গড়ে উঠেছে যে সমাজে, সেই সমাজে এই সাহিত্যগুলো এসছে। সেখানে ইন্দ্রজাল রয়েছে, নারীর স্বাধীনতার কথা রয়েছে। আর কি রয়েছে? আর রয়েছে সেই সময়ে যে অবিরাম যুদ্ধ হচ্ছে, যে তীর বিঁধে গেলে কোন ইন্দ্রজাল প্রয়োগ করে সেই রোগকে সারানো যাবে সে কথা রয়েছে। অর্থাৎ চিকিৎসা শাস্ত্রের কিছু কিছু আদিম কথাবার্তাও সেখানে রয়েছে। ঋকে কি রয়েছে? ইন্দ্র দাও, আরও গরু দাও, আরও সোমলতা দাও। সোমলতা থেকে তৈরি হয় সোমরস, মদ। আরও গরু দাও, যাতে গোমাংস আমরা ভক্ষণ করতে পারি। কেবল দাও দাও বলছি, ইন্দ্র তুমি আমাদের রক্ষা করো। একই সাথে ঋগ্বেদে কিন্তু ইন্দ্র সম্পর্কে সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে এই যে ইন্দ্রকে খাবার দেয়া হলো, সে খাবার ইন্দ্র খান কি করে, কোথা থেকে তিনি আসেন, তিনি কোথায় থাকেন, এই অজস্র প্রশ্ন উঠতে শুরু করলো। এই প্রশ্নগুলোকে কেন্দ্র করেই সুকুমারী ভট্টাচার্য একটি গ্রন্থ লিখলেন, বেদে সংশয় ও নাস্তিক্য। বেদে সংশয় ও নাস্তিক্য এই গ্রন্থের শুরুতেই তিনি দেখালেন যে এই যে মানুষের যে চিন্তা, সেই চিন্তার 4টে ভাগের কথা বললেন। 4টে ভাগ কি? একটা হলো আস্তিকতা, অর্থাৎ ধর্ম এবং ঈশ্বরের প্রতি আস্থা বা বিশ্বাস। দ্বিতীয় হচ্ছে নাস্তিকতা। এই আস্তিকতা সম্পূর্ণ বিপরীতে অবস্থান করছে। নাস্তিকতার অর্থ কিন্তু আবার 3টে ভারতবর্ষে। ইউরোপে নাস্তিকতার অর্থ একটাই, যে যারা ধর্ম বা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না। কিন্তু ভারতবর্ষে আরও একটা, ভারতবর্ষে যে ব্যক্তি ঈশ্বরের অস্তিত্ব মানে না, পরলোক মানে না এবং বেদকে প্রমাণ বা সঠিক জ্ঞান বলে মনে করে না, তারাও নাস্তিক। তাহলে এখানে একটা দার্শনিক দিকও যুক্ত রয়েছে এই নাস্তিক শব্দটার সাথে। তাহলে এই আস্তিক আর নাস্তিক, এই দুটো বিপরীত মেরু শব্দের মাঝখানে কিন্তু আরও 2টো শব্দের কথা উনি বলছেন। একটা হলো সংশয়বাদ, অপরটি হলো অজ্ঞেয়বাদ। সংশয়বাদ মানে কি? একটা দোদুল্যমানতা, হতেও পারে নাও হতে পারে। অজ্ঞেয়বাদ মানে কি? ঈশ্বর আছেন কি নেই তা আমি জানি না, তিনি অজ্ঞাত এবং অজ্ঞেয়, এবং আমার জানার দরকারও নেই। উনি নিজের সম্পর্কে বলতেন, একবার একটা ফর্ম ফিল আপ করতে গিয়ে সুকুমারী ভট্টাচার্য লিখেছিলেন, যখন দেহটা দান করেছিলেন, ওনার দেহটা দেয়া হয়েছিল, সেই দেহ দানের ক্ষেত্রে উনি লিখেছিলেন অজ্ঞেয়বাদী, অ্যাগনস্টিক। আচ্ছা, এই প্রস্তাবনা দিয়ে উনি শুরু করে দেখাচ্ছেন যে প্রাচীন ভারত মানেই হচ্ছে ধর্ম, পরলোকে বিশ্বাসী কিছু মানুষের আলোচনা, দেব দেবী দেবতা ইত্যাদিদের প্রাধান্য, জড়বাদ বস্তুবাদ, বিজ্ঞানসম্মত চিন্তা, যুক্তিবাদ ইত্যাদি কিছু নেই। এই যে ভাবনা, এই ভাবনাটাকে উনি চ্যালেঞ্জ করছেন। উনি বলছেন আছে। ভারতীয় চিন্তাধারায়, ভারতীয় দর্শন প্রস্থানগুলোতে সেখানে গভীরভাবে সংশয়বাদ, স্কেপটিসিজম রয়েছে অ্যাগনস্টিক আইডিয়া, অজ্ঞেয়বাদ, রয়েছে এথিজম বা নাস্তিকতা। বারংবার মানুষ প্রশ্ন তুলছে এবং সেই প্রশ্ন তোলার মধ্যে দিয়ে সে আসলে পুরনো ভাবনাগুলোকে চ্যালেঞ্জ করছে। এটা
আদি ঋগ্বেদের আদি পর্ব থেকে শুরু হয়েছে, যা পরবর্তীকালে পর্যন্ত চলেছে। বেদের অন্তে যে অংশগুলো রচিত হয়েছিল সেগুলো হচ্ছে উপনিষদ, যার জন্য উপনিষদের আর একটা নাম হচ্ছে বেদান্ত। বেদান্ত মানেই কিন্তু বেদান্ত দর্শন নয়, কারণ বাদরায়ণ পরবর্তীকালে ওই উপনিষদগুলোর মধ্য থেকে তার পছন্দ মতো কথাগুলো নিয়ে একটি বেদান্ত সূত্র তৈরি করেছিলেন, যেটাই বেদান্ত দর্শন হিসেবে বিকশিত হয়েছিল। অথচ এই উপনিষদগুলোর মধ্যেই এমন কিছু জিনিস রয়েছে যেখানে ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হচ্ছে, বস্তুবাদের কথা বলা হচ্ছে। একটা উদাহরণ না দিয়ে পাচ্ছি না, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এই চমৎকার উদাহরণটা দিয়েছেন, অন্যান্য আরও নানা উদাহরণ সুকুমারী ভট্টাচার্যও দিয়েছেন। আমরা যদি ছান্দোগ্য উপনিষদ দেখি, সেখানে আমরা আরুণী উদ্দালকের গল্প দেখব। আরুণী উদ্দালকের কাছে 4 জন মহাপণ্ডিত এসছেন। আরুণী উদ্দালককে তিনি মহাপণ্ডিত। তো আরুণী উদ্দালকের কাছে 4 মহাশাল মানে মহাপণ্ডিত এসছেন যে তুমি তো ভাই প্রচুর পড়াশুনো জানো ঠানো, তো আমরা একটু আত্মা সম্পর্কে জানতে চাইছি, তুমি একটু বলো আত্মা কী জিনিস। তো আরুণী বললেন যে আমি তো বাবা এসব জানি ঠানি না, আমি নদী দেখি, নদীর স্রোত দেখি, গাছ থেকে ফল পড়ছে, তার থেকে বীজের আবির্ভাব ঘটছে, বীজ থেকে গাছের আবির্ভাব ঘটছে, আমি ঋতু বৈচিত্র্য দেখি, প্রকৃতি দেখি, কিন্তু সব আত্মা ঠাত্তা বাপু আমি জানি টানি না। তো তোমরা একটা কাজ করো, তোমরা ওই পাঞ্চাল রাজ অশ্বপতি কৈকেয় আছে, তার কাছে যেতে পারো, উনি এসব আত্মা ঠাত্তা নিয়ে চর্চা করেন। তো সেই 4 মহাশাল গেলেন অশ্বপতি কৈকেয়র কাছে। তারুণী উদ্দালকও ভাবলেন আমিও যাই, একটু গিয়ে শিখে আসি আত্মা ঠাত্তা ব্যাপারটা কি। তো সেখানে এই 5 জনকে অশ্বপতি কৈকেয় অনেক সব লেকচার টেকচার দিলেন, বোঝালেন ব্যাপারটা আত্মা কি, খায় না, মাথায় দেয় না, পেতে শোয় না, দেয়ালে টানায়, এসব লেকচার টেকচার দিয়ে বললেন নাও এবার তোমরা বলো আত্মা কি। সর্বশেষে যখন আরুণী উদ্দালককে জিজ্ঞাসা করা হলো যে আত্মা কি, তখন আরুণী উদ্দালক বললেন এই পৃথিবীটাই আত্মা। অর্থাৎ বস্তুর অতিরিক্ত কোনো সত্তাকে তিনি স্বীকার করলেন না, বস্তু জগতই ওনার কাছে প্রাধান্য পেল। তো আমরা ছান্দোগ্য উপনিষদে পাচ্ছি। আরুণী উদ্দালককে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় বলছেন যে পৃথিবীর প্রথম দার্শনিক, পৃথিবীর প্রথম বিজ্ঞানী, যারা ব্রাহ্মণ্যতান্ত্রিক অন্ধত্বের বিরুদ্ধে এই কাউন্টার হেগিমনি তৈরি করার চেষ্টা করেছিল, একটা প্রতিরোধ করার চেষ্টা করেছিল, যারা যুক্তিবাদকে সামনে নিয়ে এসেছিল, এই আর্গুমেন্ট করা। আমরা সক্রেটিক মেথডের কথা জানি, কিন্তু সে তো খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে, তারও আগে থেকে শুরু হয়ে গেছে ভারতবর্ষে এই যুক্তিবাদের প্রয়োগ। কিন্তু এই ব্রাহ্মণ্যতান্ত্রিক পীড়নের জন্যে, ব্রাহ্মণ্যতান্ত্রিক ভাষ্যের জন্যে, ব্রাহ্মণ্যতান্ত্রিক মতাদর্শের আধিপত্যের জন্যে আমরা হারাতে বসেছি সেই যুক্তিবাদকে, যুক্তিবাদী ঐতিহ্যকে। ফলে বই আমাদের পড়তে হয় না, বই না পড়েই আমরা পণ্ডিত হয়ে যাই, বেদ না পড়েই পণ্ডিত হয়ে যাই, রামায়ণ না পড়েই আমরা রামকে ভালোবেসে ফেলি। ফলে রাম যখন সীতাকে বলেন, ওই লঙ্কা থেকে ফিরে আসবার পরে সীতাকে বলেন যে তোমার সঙ্গ আমি করব না, তুমি হচ্ছ কুকুরে চাটা ঘি, অর্থাৎ রাবণ তোমায় ভোগ করেছে, কুকুরে চাটা ঘিয়ের সাথে তুলনা করছে সীতাকে। আমাদের এগুলো জানার কোনো প্রয়োজনই নেই। তার জন্য মন্দির করতে হবে, মুসলিমদেরকে হত্যা করতে হবে, দলিতদেরকে মারতে হবে, এবং এই ধর্মকে ভোটের বাক্সের দিকে চালিত করে রাজনৈতিক ক্ষমতার স্বাদ পেতে হবে। সুকুমারী ভট্টাচার্য কিন্তু ওইসব মিনমিন করে কিছু বলতেন না, নাম করে বিশ্ব হিন্দু পরিষদের নামে বলতেন, বিজেপির নামে বলতেন, আরএসএসের নামে বলতেন, হিন্দুত্ববাদীদের নামে সরাসরি বলতেন নাম করে। এটা খুব যথেষ্ট সাহসের কথা, কারণ গৌরী লঙ্কেশকেরা নির্মমভাবে হত্যা করেছে, দাভেলকরকে মেরেছে, কালবুর্গিকে মেরেছে, ভয়ঙ্করভাবে, কল্পনা করা যায় না, বহুজনকে মেরেছে। তো এখন আফরাজুলকে কিভাবে হত্যা করেছে কল্পনা করা যায় না। তো এখন আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে,
সেখানে ভয়ঙ্কর একটা বর্বর নিপীড়ন চালাচ্ছে বিভিন্ন জায়গায়। যাই হোক, আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা ফিরে আসছি মূল আলোচনায়। আসলে সুকুমারী ভট্টাচার্যের কাছে এই ছবিটা পরিষ্কার ছিল, তাই তিনি ওই বারংবার অতীতে ফিরে গেছেন। কারণ এরা কিন্তু অতীতকে বারবার নিয়ে আসছে, ফলে অতীত হয়ে পড়েছে একটা যুদ্ধক্ষেত্রে, ইতিহাসটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। লড়াইটা আর বর্তমানে সীমাবদ্ধ নেই, ফলে অতীতকে বারংবার নিয়ে আসার প্রয়োজন পড়েছে। প্রাচীন ভারতবর্ষ সম্পর্কে যে বিচিত্র মিথ, যে অদ্ভুত গালগল্প তৈরি করা হয়, তার গোড়ায় কুঠারাঘাত করেছেন আমাদের সুকুমারী ভট্টাচার্য। সেটা হলো বেদের যুগে ক্ষুধা ও খাদ্য এই গ্রন্থ। তিনি কি বলছেন, উনি ওই কাজটা ওই 100 পৃষ্ঠা সামান্য কয়েক পৃষ্ঠা বেশি, বইটা পাতলা, তার জন্য নোট নিয়েছিলেন 1100 পৃষ্ঠার। তার সারসংক্ষেপ হচ্ছে ওই বইটা। কি প্রবল পরিশ্রমের ভিত্তিতে ওই বইটা তৈরি হয়েছিল। রামরাজত্ব বলে যে গল্পটা করা হয়, প্রাচীন ভারত সম্পর্কে যে গাল গল্প প্রচার করা হয়, সেটা সর্বৈব মিথ্যা, কারণ সেটা হওয়া সম্ভবই ছিল না। 102তম বিজ্ঞান কংগ্রেসে বেশ কিছু পেপার এসেছিল। সেই পেপারে দাবি করা হয়েছিল, এক, যে প্রাচীন ভারতে প্লাস্টিক সার্জারি হতো, ক্লোন হতো, টেস্ট টিউব বেবি করা সম্ভব ছিল। সেই সময় অনাশ্ব রথ, অর্থাৎ অশ্ব ছাড়াই রথ চলতো, মোটর গাড়ি। সেই সময় প্লেন ছিল, সেগুলো প্লেন কেবল নয়, সেগুলো রকেট। এবং ঘোড়া এবং হাতির মূত্র মিশিয়ে গ্যাসোলিন হিসেবে ব্যবহার করা হতো। এটা 102তম বিজ্ঞান কংগ্রেসে পেপার পড়া হচ্ছে, ভাবা যায় না। আসলে সেই যে সমাজ, যে সমাজে এই গালগল্পগুলো করা হচ্ছে, সেই সমাজে এটা সম্ভব ছিল না। কেন? সেই সমাজটা ছিল একটা উত্তরণকালীন পর্ব। খ্রিস্টপূর্ব 1500-তে আর্য বৈদিকরা ভারতে আসা শুরু করে। এটা কিন্তু ভাষাভাষী গোষ্ঠী। তাদের আগে যারা আসে তারাও আর্য ছিল, কিন্তু আর্য বৈদিক নয়, তাদের বৈদিক সাহিত্য ছিল না। তারা ছিল হচ্ছে ক্যাসাইট, তারা নৃতাত্ত্বিক দিক থেকে ছিল অ্যালপানয়েড। আর এই বৈদিক আর্যরা ছিল হচ্ছে নর্ডিক। তাদেরও আগে এসছে দ্রাবিড়রা। আর ভারতবর্ষের প্রাচীন অধিবাসী যারা, তারা হচ্ছে প্রোটো অস্ট্রালয়েড। এই আমাদের মুখগুলো দিলে তাকালেই বুঝতে পারবেন। আর্য ঠার্যের সাথে কোনো সম্পর্ক নেই মশাই, আমাদের বরং ওই সাঁওতাল, ওরাও, মুন্ডা, লোধাদের সাথে অনেক বেশি গভীর সম্পর্ক, অসুরদের সাথে অনেক বেশি সম্পর্ক। সপ্তদশ শতাব্দীতে লেখা আর্য মঞ্জুশ্রী মূলকল্প নামে একটি গ্রন্থ আছে, সেখানে এই খানিকটা সূত্র পাওয়া যেতে পারে, যে বাঙালিদের উৎস সন্ধান করা যেতে পারে। ফলে আর্য বলে কোনো গর্ব করার নেই। তো এখন এই যে ক্যাসাইটরা এলো, অ্যালপানয়েডরা এলো, তারপর নর্ডিকরা এলো, তারা 1200 শতাব্দী থেকে মূলত এই সাহিত্যের, বৈদিক সাহিত্যের নির্মাণ শুরু হলো। আচ্ছা, তখনও কিন্তু কোনো স্ক্রিপ্ট ছিল না, লিখিত রূপ ছিল না। লিখিত রূপ অনেক পরে আসে, 600 খ্রিস্টপূর্বাব্দে আসে, এবং যার ফলে এই গোটাটাই ছিল হচ্ছে মুখে মুখে প্রচলিত। ফলে নানা পরিবর্তন ঘটেছে, কিন্তু ক্ষীণ হলেও তার মধ্যে ইতিহাস রয়ে গেছে। কারণ আমরা যখন প্রত্নতত্ত্বের সন্ধান পাচ্ছি না তত বেশি প্রত্নতাত্ত্বিক উপাদানের, ফলে আমাদের নির্ভর করতে হচ্ছে অনেক বেশি সাহিত্যের ওপর। তো আমরা কি দেখতে পাচ্ছি সেখানে? আমরা সেখানে দেখতে পাচ্ছি যে এই বৈদিক আর্যরা, তারা কিন্তু এই অ্যালপানয়েডদের সাথে মিশ্রিত হলো। আবার দেখুন, ওই অথর্ববেদের কথা চলে আসছে। এই অথর্ববেদ আদৌ এই আর্য বৈদিকদের লেখা নয়। সুকুমারী ভট্টাচার্য বলছেন যে ওটা মূলত লেখা এখানকার অনার্যদের এবং আপনার অ্যালপানয়েডদের, বা যাদেরকে ওই অসুর বলা হয় তাদেরকে। তাহলে অসুর, অনার্য এবং প্রাগার্যদের দ্বারা লিখিত, এবং এই দুইয়ের সমন্বয়ে এই চতুর্বেদের আবির্ভাব ঘটেছে। শুধু তাই নয়, এই সাহিত্যটাও আসলে মিশ্র সাহিত্য। কিভাবে আমরা বুঝবো? এই আর্য যাযাবর জাতির মানুষজন
তারা একেবারেই যাযাবর শ্রেণীর লোকজন ছিল, পশুপালক লোক গোষ্ঠী ছিল, এবং তারা এদেশে এসে যখন সিন্ধু সভ্যতা সেই বিশাল হর্ম দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে, বাঁধ দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। বাঁধের প্রয়োজন হচ্ছে কৃষিকার্যের জন্যে, ফলে তারা বাঁধ ভেঙে দিচ্ছে, যার জন্য ইন্দ্রের আর এক নাম হচ্ছে পুরন্দর। এই যে পুরন্দর কথাটির অর্থ হলো যে বাঁধ বা পুরো বা শহরকে ধ্বংস করে। অর্থাৎ এই যাযাবর পশুপালক সমাজের লোকজন বোঝেইনি এই শহরের তাৎপর্য কী, হর্মের তাৎপর্য কী, বাঁধের তাৎপর্য কী। কিন্তু এদেশের মানুষদের সাথে তারা মিশে ধীরে ধীরে কৃষিকাজ শিখল। ফলে সেই সূত্র দিয়ে আবার ঢুকে পড়ল কিন্তু এদেশীয় নানা উপাসনা, রীতিনীতি, ভাবনা চিন্তা এবং সংস্কৃতি। একটা ছোট ঘটনা না বলে পারছি না। দানি নামে একজন বিখ্যাত স্কলার, তিনি শিবী উপজাতির উপর একটা গবেষণা করেছিলেন। এই যে শিব আমরা বলি, তো এই শিব এসছে একটা শিবী উপজাতি থেকে। শিব কী করে ঢুকলো? শিব তো কালো রঙের মশাই। এখন সাদাদের আঙিনায় তার প্রবেশ ঘটলো কী করে? সাদাদের দেবতারা সাদা হবে, কালোদের দেবতারা কালো হবে। একটা গাধার যদি জানা থাকতো তুলি ধরবার জাদুবিদ্যা, তবে তার আঁকা ঈশ্বর কেমন হতো? হতো কি গাধার মতো? ঠিক তাই। একটা ঘোড়ার যদি জানা থাকতো খোদাই করার জাদুবিদ্যা, তবে তার গড়া ঈশ্বর কেমন হতো? হতো কি গাধার মতো? ঠিক তাই। প্রত্যেকটা নিজের আদলেই গড়ে তোলে নিজের ঈশ্বর। ফলে সাদাদের ঈশ্বর সাদা, কালোদের ঈশ্বর কালো। তো কালো দেবতা হঠাৎ করে আর্যদের অন্দরমহলে প্রবেশ করলো কী করে? ঘটলো এইভাবেই। গল্পটা হলো এইটাই যে এই আর্য ভাষাভাষী মানুষ তারা সুতাকাঞ্জাদার কাছাকাছি এই উপজাতি, শিবী উপজাতি বসবাস করতো। তো তাদের আক্রমণ করে, তাদের পুরুষদের হত্যা করে এবং নারীদেরকে কিন্তু তারা নিজেদের দখলে নিয়ে আসে এবং তাদের গর্ভে যে আর্য সন্তানের আবির্ভাব ঘটে, সেই আর্য সন্তানদেরকে কারা মানুষ করত? সেই প্রাগার্য অনার্য মহিলারা। তারা কিন্তু তাদের নিজেদের ছোটোবেলায় শেখা যে ঘুমপাড়ানির গান, উপজাতির গান, সেই গানগুলোই তাদের বাচ্চাদের শিখিয়েছে, অর্থাৎ আর্য সন্তানদের শিখিয়েছে। এইভাবে আর্যদের আঙিনায় ঢুকে পড়ল কালো রঙের দেবতা শিব। অর্থাৎ যে সভ্যতা, ভারতবর্ষে যে সভ্যতা, এটা হচ্ছে একটা মিশ্রিত সভ্যতা। নানাভাবে এর মিশ্রণ ঘটেছে এবং এখনও সে মিশ্রণ ঘটে যাচ্ছে। ফলে ওই আর্য বলে দাবি করা এটা একেবারেই হাস্যকর। এবং যে সভ্যতার কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই সভ্যতার অবস্থাটা কিন্তু মোটেই ভালো ছিল না, অত্যন্ত দারিদ্র্যপূর্ণ জীবনযাপন ছিল। আপনারা বেদের যুগে ক্ষুধা ও খাদ্য যদি দেখেন, দেখতে পাবেন যে সেখানে ফেলে দেওয়া, চণ্ডালের ফেলে দেওয়া কুকুরের নাড়ি ভুঁড়ি মাংস খাচ্ছে, কুকুরের নাড়ি ভুঁড়ি খাচ্ছে ব্রাহ্মণ, ক্ষুধায় জ্বলছে, খাবার দাবার নেই, তো ভয়ঙ্কর একটা অবস্থা। এত দারিদ্র্য, এত দীনতা সমাজের, কৃষিকাজ নেই, জমানো খাবার নেই। তো সেই সমাজে এই বিজ্ঞানের বিকাশটা কিন্তু সম্ভব নয়, যা 102তম বিজ্ঞান কংগ্রেসে দাবি করা হয়েছিল। তার জন্য প্রয়োজন সভ্যতা এবং সমাজের বিকাশ, স্থায়ী বসবাস। কৃষিকাজ না হলে স্থায়ী বসবাস, গ্রাম তৈরি হয় না। উৎপাদনের বিকাশ না ঘটলে শহর গড়ে উঠবে না, স্থাপত্যবিদ্যার আবির্ভাব ঘটবে না। ওই স্থাপত্যবিদ্যার আবির্ভাবের প্রয়োজন থেকেই বিজ্ঞানের নানা বিকাশ ঘটবে। উদ্বৃত্ত উৎপাদনই মানুষকে ঠেলে দেবে নতুন নতুন আবিষ্কারের দিকে। সামাজিক সেই প্রয়োজনটাই ছিল না, ফলে বিজ্ঞানের বিকাশটা ঘটবে কী করে? বিজ্ঞানের বিকাশ কি ঘটেনি? ঘটেছিল, সেটা আরও পরের ঘটনা। চরক সুশ্রুতের কথা আমরা পরে শুনব। তো সুকুমারী ভট্টাচার্য যখন তার রচনায় এটা দেখাচ্ছেন, সেটা দেখাতে গিয়ে মূল যেটা
প্রতিস্থাপিত করার চেষ্টা করছেন যে প্রাচীন ভারতে আমাদের অগৌরবের কী কী ছিল, গৌরবের কী কী ছিল। প্রাচীন সাহিত্যে কেবলমাত্র হিংসা ছিল না, সেখানে ভ্রাতৃত্ব ভালোবাসার কথাও ছিল। সেখানে কেবল দেবদেবীর শ্রেষ্ঠত্বের কথা নেই। তিনি বারংবার একটা জিনিস উল্লেখ করতেন সুকুমারী ভট্টাচার্য, সেটা হলো মহাভারতের আপনার ভীষ্ম পর্বের ঘটনা, যুদ্ধের প্রায় শেষের দিক, কুরুক্ষেত্র যুদ্ধের কথা বলছি। সরসজ্জায় ভীষ্ম শুয়ে রয়েছেন, সেই সময় ভীষ্ম দেখা করতে চাইলেন যুধিষ্ঠিরের সাথে। যুধিষ্ঠির তার ভাইদের নিয়ে গিয়ে হাজির হলেন সেই সরসজ্জায় শায়িত ভীষ্মের পাশে। তখন বললেন ভীষ্ম তাকে, যুধিষ্ঠিরকে, যে শোনো, তোমাকে আমি একটা গুচ্ছ তত্ত্ব দিয়ে যাই, একটা গোপন তত্ত্ব। গোপন তত্ত্ব কি? কোনো দেবতাই নয়, মানুষের থেকে শ্রেষ্ঠ কেউ নয়, মানুষই সবচেয়ে বড়। ফলে আমরা যখন দেখি 1.5 মাস ধরে গুজরাটে, নারদপাটিয়ায়, আহমেদাবাদে সেখানে ধর্মের নামে মুসলিম হত্যা চলে, তখন আমরা ভাবি, হায় রে, একই সাথে মহাভারতের কৃষ্ণ অর্জুনের গল্পও করছে, আবার নির্মমভাবে গণহত্যাও চালাচ্ছে। একই অঙ্গে কত রূপ রে বাবা। সুকুমারী ভট্টাচার্যের নির্মাণের এটা একটা পার্ট, এটা একটা অংশ, এটাই সব না। অর্থাৎ প্রাচ্যবাদকে বিরোধিতা করতে গিয়ে আমরা ওই পুরনো কথাটা আর একবার ফিরে আসব। সুকুমারী ভট্টাচার্য এই প্রাচ্যবাদের মধ্যেকার অন্তর্নিহিত যে দুর্বলতা, সেগুলোকে উনি তুলে ধরলেন এডওয়ার্ড সাইদের 10 বছর আগেই, বহু আগেই সমস্যাগুলোকে ধরতে পেরেছিলেন। এডওয়ার্ড সাইদ আরও চমৎকারভাবে সেটাকে থিওরাইজ করেন, কিন্তু তাতে সুকুমারী ভট্টাচার্যের অবদান কিছুমাত্র ম্লান হয় না। সুকুমারী ভট্টাচার্য আরও কতগুলো বিষয় আনলেন। কি আনলেন? তার দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে তার নিয়তিবাদ সংক্রান্ত চর্চা। দেখুন, এই যে নিয়তি, অদৃষ্ট, কপাল, ললাট লিখন, এই সমস্ত কথাগুলো আমরা হরদম ব্যবহার করি। এমনকি দুঃখজনকভাবে আমরা দেখি যে যারা ঘোষণা করেন যে তারা নাকি কমিউনিজমে, মার্ক্সবাদে বিশ্বাস করেন, তারা পর্যন্ত বলেন যে কপাল ভাই, কি নিয়তিকে নবদ্ধতে, নিয়তিকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। উইনিপেগে, কানাডার উইনিপেগে একটা কনফারেন্স হয়েছিল, এটা 1981-তে। সেখানে সুকুমারী ভট্টাচার্য উপস্থিত। তো সুকুমারী ভট্টাচার্যের বিষয় ছিল হচ্ছে নিয়তিবাদ সংক্রান্ত একটা পেপার পড়া, এবং সেখানে উনি একটা মন্তব্য করেন যে পৃথিবীর ধর্ম এবং দর্শনের ইতিহাসে, পৃথিবীর ধর্ম এবং দর্শনের ইতিহাসে জন্মান্তরবাদ এবং কর্মবাদ হলো দুষ্টতম আবিষ্কার, দুষ্টতম আবিষ্কার। আচ্ছা, এটা বলার জন্যে তাকে ভীষণভাবে আক্রান্ত হতে হয়, এবং যুক্তিবাদ এবং বিজ্ঞানবাদী যারা বিজ্ঞানের সপক্ষে কথা বলেন, মানবতাবাদী দর্শনের কথা বলেন, তাদের তো আক্রান্ত হতেই হয়। ডনিগারের কথা তো আপনারা জানেন, যে তাকে ডিম ছুঁড়ে মারা হয়েছিল কনফারেন্স। তো সুকুমারী ভট্টাচার্য আক্রান্ত হলেন, এবং আক্রান্ত হওয়ার ফলে উনি বুঝলেন যে কেন আমি আক্রান্ত হলাম, তার মানে আমি ঠিক পথেই যাচ্ছি, একদম আমি ঠিক পথে যাচ্ছি। এবং পরিকল্পনা করলেন যে আমি এই ভারতীয় এই নিয়তিবাদ, এটা নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ রচনা তৈরি করব, উনি সিদ্ধান্ত নিলেন। এবং সেই নিয়তিবাদ নিয়ে উনি আলোচনা করতে গিয়ে, এখন বইটি অত্যন্ত জটিল, দুরূহ এবং অত্যন্ত অযত্ন করে ছাপানো, এত ত্রুটিপূর্ণ ছাপানো
অজস্র ভুল ভ্রান্তি, মানে পেন্সিল নিয়ে বসতে হবে, ডিকশনারি নিয়ে বসতেই হবে, এবং অত পরিশ্রমের ভিত্তিতে তৈরি একটা বই এত অযত্ন করে তৈরি হয়েছে। আমার খুবই দুঃখ লেগেছে। মাঝখানে ভেবেছিলাম যে গিয়ে বলে আসি যে আপনারা এইভাবে অপমান করছেন এরকম এত বড় একটা কাজকে। যাই হোক, দুরূহতা রয়েছে, কাঠিন্য রয়েছে, জটিলতা রয়েছে গ্রন্থটির মধ্যে, কিন্তু কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উনি এখানে উল্লেখ করলেন, যে এই নিয়তিবাদের আবির্ভাবটা হচ্ছে কোথার থেকে, কিভাবে সামাজিক প্রক্রিয়ায় মানুষ এই নিয়তিবাদের দিকে যায়। নিয়তিবাদের প্রথম আবির্ভাব, জন্মান্তরের ধারণার প্রথম আবির্ভাব কোথায় ঘটছে? উনি বললেন ক্ষত্রিয়দের মধ্যে, যারা বেশি করে যুদ্ধ করছে, মৃত্যুর সম্ভাবনা যাদের মধ্যে রয়েছে, মৃত্যুর ভয় রয়েছে। তো মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কি মরতে চায়? আর যেহেতু মানুষ মরতে চায় না, তাই সে কল্পনায় বেঁচে থাকতে চায় জীবদ্দশাতে, যে মৃত্যু হলেও ভবিষ্যতে আমি কোনো না কোনোভাবে জন্মাবো। এই জন্মান্তরবাদের ধারণা তাই প্রথম ক্ষত্রিয়দের মধ্যে দেখা গেল। 2, নিয়তিবাদের সাথে যুক্ত রয়েছে একটা সম্ভাবনা, একটা আকস্মিকতা। কীরকম? উনি বলছেন যে জঙ্গল থেকে একটা পশু নিয়ে আসা হয়েছে শিকার করে, গোষ্ঠী নেতার নেতৃত্বে সেই পশুর মাংস ভাগ করা হচ্ছে। তো সেখানে লটারি করা হচ্ছে, সেই লটারিতে কে কোন ভাগটা নেবে। যে সবচেয়ে সুন্দর মাংসটা, অর্থাৎ পেটের দিকে নরম মাংসটা পাচ্ছে, আর সবচেয়ে যে আপনার শক্ত মাংসটা পাচ্ছে থাইয়ের দিকের, থাই এবং পায়ের দিকের মাসল যেগুলো পাচ্ছে সেগুলো অনেক শক্ত মাংস। তো যে ভাবছে যে আমি এই যে থাইয়ের এবং পায়ের মাংস পেয়েছি, ভবিষ্যতে নিশ্চয়ই আমার সুযোগ আসবে পেটের নরম মাংস পাবো। যে পেটের নরম মাংস পাচ্ছে সে ভাবছে এবার পেয়েছি, পরের বারও পেটের নরম মাংসটাই পাবো। অর্থাৎ পরের বার কী হবে কেউ জানে না, ফলে একটা অনিশ্চিত ভবিষ্যৎ তাদের সামনে সবসময় দুলছে, ঝুলছে। এই যে অনিশ্চয়তা থেকেই কিন্তু আসছে একটা সম্ভাবনার ধারণা। 2, মানুষ প্রকৃতির কাছে এবং সামাজিক ক্ষেত্রে এত অসহায়, যে অসহায়তাটা প্রথম দিকে সে প্রকৃতির কাছে অসহায়, তারপর সমাজে উদ্বৃত্ত উৎপাদন হচ্ছে, ফলে উদ্বৃত্ত উৎপাদনের মালিকানা চলে যাচ্ছে সমাজের নির্দিষ্ট একটা অংশের হাতে। তারা সমাজের অধিকাংশ মানুষের ওপর কর্তৃত্ব করা শুরু করলো। এটা খুব সংক্ষেপে ফাঁকিবাজি করে বললে এটা বলা যায়, আরও অনেক কথা রয়েছে। অর্থাৎ প্রথমে লড়াইটা ছিল প্রকৃতির বিরুদ্ধে, পরবর্তীকালে মানুষের লড়াইটা কেবল প্রকৃতির বিরুদ্ধে নয়, প্রকৃতির বিরুদ্ধে তো বটেই, তারই সাথে তার নিজের স্বজাতির মানুষের বিরুদ্ধেও, সম্পত্তিবান শাসকদের বিরুদ্ধে, শাসক সমাজের প্রভুদের বিরুদ্ধে, অর্থাৎ দুটো শত্রুর আবির্ভাব ঘটল। ফলে তাদের জীবনটি একটা অনিশ্চিত, একটা গভীর অনিশ্চয়তার মধ্যে পড়ল। অনিশ্চয়তার মধ্যে যখনই পড়ে তখন দুটো সম্ভাবনা মোটামুটি থাকে। একটা হলো সেই অনিশ্চয়তার কাছে নতজানু হওয়া, সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, আর একটা হচ্ছে পুরুষকারের ভিত্তিতে সেই অনিশ্চয়তাকে চূর্ণ করে নিজের ভবিষ্যৎটাকে নির্মাণ করা। শাসকের পক্ষে দ্বিতীয়টা তো অত্যন্ত বিপজ্জনক, তাই শাসক সাধারণ মানুষকে নিষ্ক্রিয় করে তোলার জন্যে, মানুষকে উদাসীন করে তোলবার জন্যে তারা কি করলো, তারা এই নিয়তিবাদকে চাপিয়ে দিল। এখানে একটা অংশ, এই নিয়তিবাদের একটা অংশ আমি প্রলোভিত হচ্ছি, পরবার আমি পড়ছি না, পুরো অংশটাই বোধহয় পড়লে ভালো হতো। আসলে নিয়তিবাদ নিয়ে আমরা কেন এত আলোচনা করছি এই জন্যেই, প্রতিটি শ্রেণীবিভক্ত সমাজে শাসক সে শুধু তার কোয়ারশন বা বলপ্রয়োগের মধ্যে দিয়ে তার শাসনকে প্রতিষ্ঠিত করে না,
সে একই সাথে সাংস্কৃতিক দিক থেকেও নিজের আধিপত্যকে বজায় রাখার চেষ্টা করে, অর্থাৎ পারসুয়েশনের প্রক্রিয়া চলে। ওই সেই আপনার একটা হিন্দি গল্পে আছে না, যে বনের বাঘকে শুধু লোহার খাঁচায় পুরে রাখলে চলে না, তাকে প্রতিদিন আফিম খাওয়াতে হয়। এখানে আফিমটা হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ যাতে করে মানুষ শাসকের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে লড়াই না করে, নিজের ভবিষ্যৎকে চ্যালেঞ্জ করে ভবিষ্যৎ নির্মাণের দিকে না যায়, যা করেছিলেন লেনিনরা, স্ট্যালিনরা, সে কাজ যাতে না করে, ফলে তাকে একটা নির্দিষ্ট মাদক রসের মধ্যে ডুবিয়ে থাকো। তাতে সে ঝিমোবে, মরবে না। সে জীবন সম্পর্কে উদাসীন হয়ে পড়বে। খাদ্য আন্দোলনে লড়াই করতে গেছে, আনন্দ হাইদ পুলিশের গুলি খেয়ে মারা গেছে। বন্দিমুক্তি আন্দোলন করতে গেছে, কৃষক আন্দোলন করতে গেছে, পুলিশের গুলিতে মারা গেছে। তাদের বাবা মা কপাল চাপড়ে বলছেন কপালে লেখা ছিল। যেখানে নিয়তিবাদের আধিপত্য নেই, সেখানে বাবা বা মা কিন্তু লাফ মেরে উঠে আরও 5 জনকে জোগাড় করে বলবেন চলো, এবং জব্বারদের মতো বলবেন নিজেদের জামা খুলে আরও কত গুলি আছে গুলি করো। নিয়তিবাদের খপ্পরে পড়ে একটা সভ্যতা, একটা দেশ কতটা উদাসীন হয়ে ওঠে, কতটা নিষ্ক্রিয় হয়ে ওঠে, ভারতবর্ষ তার বোধহয় চমৎকার একটি উদাহরণ। ফলে নিয়তিবাদ নিয়ে বারংবার আলোচনা করতে হয়েছে। জন্মান্তরবাদ এর সাথেই যুক্ত, কারণ এই জন্মে আমি যে কর্ম করেছি সেই কর্মের ফল আমি পেলাম না, মানে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমি যে কর্ম করেছি, মারা গেলাম তো তারপর পাবো কোথায়? তাহলে কর্মফলের তত্ত্ব কি তাহলে ভুল? না, এই জন্মে পাওনি, তুমি পরের জন্মে পাবে। আচ্ছা, এটার মধ্যে দিয়ে দুটো কাজ কিন্তু হয়ে গেল। দুটো কাজ কি? তুমি জমিদার এবং শাসকের বিরুদ্ধে লড়াই করবে না, লড়াই না করে শান্ত এবং টিমিড থাকবে, মাথা নত করে মেনে নেবে। মেনে নিলে কি হবে? পরের জন্মে গিয়ে তুমি এই জন্মের পুণ্যে পরের জন্মে তুমি নিজেই জমিদার হতে পারবে। এই সম্ভাবনায় মানুষকে নিষ্ক্রিয় করে তুলবে, শাসকের অনুগত করে তুলবে। পাশের যে প্রতিবেশী, তার প্রতি ঘৃণা করতে শিখবে ধর্মের ভিত্তিতে। সুকুমারী ভট্টাচার্য তাই দেখালেন যে মানুষের থেকে শ্রেষ্ঠ কিছু নেই। নারী পুরুষের পার্থক্য অর্থহীন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, এ পার্থক্য অর্থহীন। নামগুলো পাল্টে দিলে মানুষটা মানুষই থেকে যাবে। এই মানবতার বাণীটাকে সামনে আনার জন্যেই তার প্রয়োজন ছিল নিয়তিবাদের চর্চা। শেষ আরেকটি কথা বলে শেষ করব, যেটা হচ্ছে ফেমিনিজম বা নারীবাদ। উনি বলতেন মানবী বিদ্যা চর্চা। একটা কথা দিয়ে আমি শেষ করব, উনি নারীবাদী ছিলেন না। উনি বলতেন যে নারীবাদ পুরুষের প্রতি একটা বিদ্বেষ তৈরি করে, এই বিদ্বেষ কিন্তু চলবে না। অথচ নারী হিসেবে তিনি নানান সমস্যা ভোগ করেছিলেন। তার যে দিদিমা একটা চমৎকার কথা বলতেন ওনাকে। কি বলতেন? বলতেন যে দেখ, বিয়ে করবি নিজের পছন্দ মতো। আমাদের এই সমাজটা কেমন বলতো, যেখানে মেয়েদেরকে শাড়ি বাছতে দেওয়া হয়, শাড়িটা বড় জোর 1 বছর 2 বছর বাদে ছিঁড়ে যাবে, সেই শাড়িটাও বাছতে দেওয়া হয়, কিন্তু বরকে বাছতে দেওয়া হয় না। অথচ সে বরের সাথে থাকতে হবে বহু বছর, সারা জীবন। এমনই আমাদের দুর্ভাগ্য। সুকুমারী ভট্টাচার্য নিজের জীবন সঙ্গী নিজেই বেছে নিয়েছিলেন। বুঝেছিলেন যে নারী পুরুষের ভেদ এ সমাজের নির্মাণ, সমাজ তৈরি করে এ ভেদ। আসলে নারী পুরুষের ভেদ নেই, মানুষ, এইটাই সবচেয়ে বড় পরিচয়। ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ ডক্টর কনিষ্ক চৌধুরীকে। আমরা ওনার এই তথ্য সম্বলিত আলোচনায় সমৃদ্ধ হলাম। অনেক অজানা তথ্য
জানতে পারলাম সুকুমারী ভট্টাচার্য সম্পর্কে। আশা করি আপনারাও এই বক্তব্যের মাধ্যমে অনেক কিছু জানতে পারলেন, অনেক সমৃদ্ধ হলেন। আপনাদের ঠিক কেমন লাগলো, শুধু আজকের অনুষ্ঠান নয়, আমাদের এই অন্য টিভি আপনাদের সামনে যে ধরনের অনুষ্ঠান পরিবেশন করে ঠিক কেমন লাগে এই অনুষ্ঠানগুলো একটু আমাদেরকে লিখে জানান। এর জন্য একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে ফেসবুকের যে অন্য টিভি পেজ, সেই অন্য টিভি পেজের হোম পেজে গিয়ে রিভিউ অপশানে আপনাদেরকে মন্তব্য লিখতে হবে। দয়া করে এইটুকু লিখুন, কারণ আপনাদের এই মন্তব্যই আমাদের আগামী দিনে এগিয়ে যাওয়ার পাথেয়। একটা ছোট্ট ঘোষণা দিয়ে শেষ করব। আগামীকাল সন্ধ্যে 7টায় আমাদের এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ব্রততী পাত্র। আপনারা আগামীকালও আমাদের সঙ্গে থাকুন এবং আগামী দিনেও আমাদের সঙ্গে থাকুন। চোখ রাখুন অন্য টিভিতে, যা পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত নয়। নমস্কার।